পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিল ভারত। আজ রাত 1:44 আমরা যখন গভীর নিদ্রায় যখন আমরা সবাই ঘুমাচ্ছি, তখন কিন্তু ভারত সরকার ভারতের উদ্যোগে পাক জঙ্গিকে গুঁড়িয়ে দিল। কারণ ভারত হচ্ছে একটা সহনশীল দেশ এবং ভারত সবসময় শান্তির বার্তা দেয়। কিন্তু যে প্রতিবেশী দেশ বারবার আমাদের ভারতবর্ষে ঢুকে আমাদের ভারতের মাটিকে রক্তাক্ত করছে, তাদেরকে তাদের ভাষাইতে জবাব দিতে হবে। কারণ আমাদেরকে বেঁচে থাকার যে অস্তিত্ব, সেই বেঁচে থাকার অস্তিত্বকে আমাদের বজায় রাখতে হলে এই পাকিস্তানকে কিন্তু জবাব দিতে হবে। তাই ভারত সরকার কিন্তু যে উদ্যোগ নিয়েছে, পহেলগাঁও হামলার 13 দিনের মাথায় যেভাবে ভারত সরকার পাকিস্তানকে জবাব দিল, সেটা কিন্তু অতুলনীয়। আজকে কিন্তু আমরা ভারতবাসী হিসেবে সবাই কিন্তু গর্ববোধ করছি যে আজকে আমরা পাকিস্তানকে কিন্তু তার যোগ্য জবাব দিতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে শুরু। এরপরে যদি পাকিস্তান না শোধরায়, যে পরমাণু হুমকি দিচ্ছে পাকিস্তান তো জানে না তাদের যে সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় যে পরমাণু অস্ত্র, সেটা হচ্ছে ভারতের যে সবচেয়ে ছোট পরমাণু অস্ত্র তার সমান। পাকিস্তান যদি ধ্বংসলীলা শুরু করে, ভারতবর্ষকে বেশি সময় না পাকিস্তানকে তার মানচিত্র থেকে তুলে ফেলে দিতে। কিন্তু আবার বলছি, ভারতবাসী, ভারত হচ্ছে সহনশীল দেশ, ভারত সবসময় শান্তির কথা বলে। কিন্তু যদি ভারতকে যদি আঙুল তোলো, ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা অস্তিত্ব যখন চলে আসবে, তখন কিন্তু তোমরাও ভেবে নাও যে তোমাদের অস্তিত্ব আর কিন্তু থাকবে না। আজকে আমরা এই নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছে বিশিষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৌম্যদীপ চ্যাটার্জি। আমাদের সাথে এই মুহূর্তে ওনাকে আমরা পেয়ে গেছি। আমি সৌম্যদীপ বাবুর কাছে জানবো যে সৌম্যদীপ বাবু, যে পরিস্থিতি আজকে পাকিস্তানে তৈরি হয়েছে, ভারতের উদ্যোগ এবং ভারত যেভাবে আজকে উদ্যোগ নিয়ে পাকিস্তানের জঙ্গিগুলোকে একের পর এক মুছে ফেলছে, আপনি একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের কিভাবে দেখছেন? এর আগেও আপনি এই নিয়ে প্রতিবাদ দিয়েছেন, আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে জনগণকে অবগত করেছেন। আজকে যে ঘটনা ঘটেছে, আপনি একজন ভারতীয় হিসেবে, একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন? পারমাণবিক বোমা সম্বন্ধে যে পাবলিক জানছে, যে এই যে ধমকি দিচ্ছে পাকিস্তান এতদিন ধরে হচ্ছিল, তার উত্তর তো আজকে আমরা পেয়ে গেছি ভালো রকমভাবে। সেই উত্তরে বোঝা যাচ্ছে যে আমরা দুর্বল নই। বিকজ পারমাণবিক বোমা, আপনারা জানেন আবুল কালাম আজাদের টাইমে, যিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই টাইমেই অনেক কিছু বোম এখানে রেডি করা হয়েছিল। সেই সময় ওদের সঙ্গে যুদ্ধ লাগার একটা ইঙ্গিত তখন থেকেই হচ্ছিল। আর এটা আজকের ঘটনা নয়। এই কাশ্মীর বলুন বা এই পাকিস্তানের সঙ্গে বলুন, আলাদা আলাদা যে কান্ট্রিগুলো চাইছে, এ সত্যিই না এই যুদ্ধ করতে গিয়ে মানচিত্র থেকে বেরিয়ে যায়। এই কথাটা আমার ভীষণ ভালো লাগবে আজকে। সত্যি এদের যে মানচিত্র থেকে এদের বেরোনোর হয়তো টাইম এসে গেছে। তার জন্য এরা বড্ড বাড়াবাড়ি, অতিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে, সেই কথাটা মনে পড়ে যাচ্ছে এখানে বাইক দিতে গিয়ে। যাই হোক, এখানে ব্ল্যাক ডে ঘোষণা করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে অলরেডি। দিল্লির পরিস্থিতি এখন অবগত, সুপ্রিম বলাই হয়েছে 3 দিন এখন টানা ব্ল্যাক ডে, 3 দিন টানা ব্ল্যাক ডে চলবে। আর আপনারা জানেন ব্ল্যাক ডে কি, তাও সুপ্রিম কোর্টের যে নোটিশ এসছে আমার কাছে, আমি যেটা পড়ছি। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের জানানো উচিত যে 1971 তার আগেও হয়েছিল, 1999-এ 65-এ তো হয়েছিল। পারভেজ মুশারফ একবার এটাকে হাঙ্গামা করেছিল। পারভেজ মুশারফ বারবার নামটা বলেওছিলাম আগের মনে হয় কোনো বাইটে। তো সেটা 65-এ আগে দেখা গেছে কাশ্মীর সমস্যা, জঙ্গি হাঙ্গামা। আবার এই 2025-এ বিরাট অ্যাটাক। এই অ্যাটাকগুলো বারবার তো করলে একটা মানুষের তো একটা একটা ধৈর্য, একটা স্টেবিলিটি আছে, ফ্লাকচুয়েশন মেন্টালিটি। তো কোনো বারবার মিটিং করছে মোদি সব জায়গায়, বা মমতা ব্যানার্জির মতো প্রত্যেকটা চিফ মিনিস্টার গিয়ে ওখানে বসে ভালো ব্যবহার করছে যাতে সমঝোতা হয়ে যায়। কিন্তু সমঝোতা হচ্ছে না বর্তমানে। ওরা একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে, ভালো রকম মায়ের কোল খালি করে দেবো, চাকরি যারা ওখানে করতো চলে আসলো। এইগুলোরও ঠিক নয় না, এগুলো কতদিন চলবে এরম ভাবে? প্রায় এরম 65, 75, তারপরে আপনার দেখা গেছে 1999, এইসব তো এটা অসম্ভব করেছে। এটা আইনজীবী হিসেবে আমি বলছি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে তীব্র নিন্দা করেছেন। এর আগের ইন্টারভিউতে, আজকেও তিনি বলছেন ভারতের যে উদ্যোগ, অভাবনীয় উদ্যোগ। সবচেয়ে বড় কথা, ভারত সরকারের উদ্যোগ, যে জঙ্গিরা আজকে আমাদের ভারতীয় 26 জনকে গুনে গুনে মেরে ফেলা হলো, সিঁদুর মুছে দেওয়া হলো, সেই সিঁদুরই মায়ের কোল খালি করে হলো, সিঁদুর মুছে দেওয়া হলো আজকে আমাদের মা, আমাদের বোনদের। সেই সিঁদুরের বদলা কিন্তু আজকে 1:44 ভারত দেখিয়ে দিল যে ভারত কিন্তু অনেক কিছু করতে পারে। তাই ভারতের এই উদ্যোগ, তাদের যে এই সহনশীলতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। ভারত কিন্তু বারবার প্রুফ দিয়েছে। ভারত কিন্তু 1965-তে, ভারত কিন্তু 1971-এ, ভারত কিন্তু 1999-তে পাকিস্তানকে ধরাশায়ী করেছে। পাকিস্তানের সেনা কিন্তু ঘুটনোর বলেই ভারতের কাছে কিন্তু তাদেরকে এই ঘটনা ঠেকতে হয়েছে। আজকে আবার পাকিস্তান বড় বড় কথা বলছে।
আজকে আবার পাকিস্তানের দিন চলে এসছে সেই দিনকে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা সবাইকে অবগত করব যে আমরা একজন ভারতীয় হিসেবে খুব গর্বিত। আমাদের সাথে মহামান্য সৌম্যদীপ চ্যাটার্জি রয়েছেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। সৌম্যদীপ বাবু, এই যে ঘটনা আপনি আগেও তীব্র নিন্দা করেছেন, আপনার কি মনে হয় এই সিঁদুর অ্যাটাকের মাধ্যমে যে প্রতিশোধ ভারত নিল, এটা কিভাবে দেখছেন? অত্যন্ত ভালো। একটা নরম মাটিকে না মানে বেড়ালেও আঁচড়ে দেয়, একটু শক্ত মাটি হওয়া দরকার। এতদিন বাদে এই সরকার শক্ত মাটি হয়ে দাঁড়ালো। এই শক্ত মাটিটা আমাদের কাছে গর্বিত আমরা যে আমাদের কোর্ট শুধু ব্ল্যাক ডে বলে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট তা নয়, শুধুমাত্র দিল্লিতে হাঙ্গামা বেশি ঘটনা ঘটছে, পার্লামেন্টে মিটিং চলছে সেটা নয়, শুধুমাত্র এই মন্ত্রী মহোদয়গণ আছে তারপরে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, সিঁদুর এটাকে এই যে গুলো হচ্ছে, বহু বিধবা হয়ে যাচ্ছে, হ্যাঁ নবগতরা, হ্যাঁ একদম কারেক্ট। যে সিঁদুরকে মুছে ফেললো এই জঙ্গিরা, সেই জঙ্গির হানিগুলোকে টার্গেট করে কিন্তু আজকে এই সিঁদুর অ্যাটাকের মাধ্যমে পাকিস্তানকে, একদম সঠিক বলবো, এটা ঠিক করা হয়েছে। মানে বললাম না নরম মাটিকে বেড়ালেও আঁচড় কাটে, সেরকম শক্ত মাটির মতো কাজ করা হচ্ছে। এবার আমার মনে হয় সঠিক গ্রহণ করা হবে এবং অবগত জায়গায় নিয়ে আসা হবে, মানে প্রত্যেকেই অবগত আছে সেটাকে না করে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে এবং এই উপনীত হওয়ার পর একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে 90 দিনের। সেই 90 দিনের মধ্যে একটা ডিসিশন তৈরি হবে, এটা পার্লামেন্টে বিল হিসেবে কার্যকর হবে এবং এও হতে পারে যে ওরা যদি এরপরে বেশি বোমা বিস্ফোরণ বা এইসব করে, মানচিত্র থেকে যাতে বেরিয়ে যায় এই পাকিস্তান, তার ব্যবস্থাটাও নেওয়া হবে। আর আপনাদের অবগত করার জন্য মানচিত্র থেকে যে বেরিয়ে যায়, আমি শুনবো মানচিত্র থেকে যে বেরিয়ে যায় তারও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ভারত কিন্তু পারবে, কারণ এবার কিন্তু অস্তিত্বের লড়াই এসে গেছে। যদি আমাদেরকে মারার কথা ভাবো তাহলে কিন্তু তোমরা কিন্তু একজনও বাঁচবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং ভারত সরকারের তরফ থেকে আপনাদেরকে অবগতের জন্য জানানো হয়েছে যে যুদ্ধের কিন্তু দামাদা শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা অ্যাটাক ছিল, যুদ্ধ নয়। ভারত কিন্তু কোনো নিরীহ পাকিস্তানিকে কিন্তু মারেনি, কোনো স্কুল কলেজ কোনো কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াতে পাকিস্তানি অ্যাটাক হয়নি। অ্যাটাক কোথায় হয়েছে? জঙ্গি ঘাঁটিগুলোতে। পাকিস্তানের অধিকৃত কাশ্মীর যেখানে জঙ্গি ঘাঁটি চলছিল, সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে কিন্তু ভারত সরকার সেগুলোকে ধ্বংস করেছে। আমরা এবং ভারত সরকারের তরফ থেকে আজকে একটি জারি করা হয়েছে, একটি প্রতিবেদন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে মক ড্রিলের মাধ্যমে আজকে আমাদের ভারতবাসীকে অবগত করা হচ্ছে যে যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনি কিভাবে সচেতন থাকবেন। আমি আবারও বলছি, মক ড্রিল নিয়ে কেউ কিন্তু আতঙ্কিত হবেন না। মক ড্রিল মানে এটা নয় যে এক্ষুনি আপনাদের আশেপাশে এবং বাড়ির সামনে বোমাবর্ষণ হবে, কিন্তু যেহেতু আমরা কিন্তু অ্যাটাক করে দিয়েছি এবং ভারতের এতটা ক্ষমতা আছে যে পাকিস্তানের মতো দেশকে 4 দিনের মাথায় কিন্তু মুছে ফেলতে পারে, তাই পাকিস্তানের এই দুঃসাহস হবে না যে তারা ভারতের মধ্যে ঢুকে তারা অ্যাটাক করবে। কিন্তু আমরা প্রতিবেশী দেশকে কোনো সময় কমজোর ভেবে আমরা কোনো বিষয়কে উড়িয়েও দিতে চাই না। তাই ভারতবাসীকে, প্রত্যেকটা মানুষকে অবগত হতে হবে যদি আগামী দিনে যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে। আমি আমাদের সাথে বিশিষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৌম্যদীপ চ্যাটার্জি আমাদের সাথে রয়েছে, তার কাছে আমরা জানবো যে মকড্রিলটা কি এবং মকড্রিল নিয়ে যে যদি কোনো রকম কোনো আশঙ্কা থাকে সেটাও যদি আমাদের দর্শকদের তিনি বলেন। আগে আমি জানবো যে মকড্রিলটা কি। 1971 যেরকম এখানে 1999, 1965, 1975 এসব কথা উঠছে, তার থেকেও একটা বিশিষ্ট সংখ্যা আবার আপনাদের মানে যারা 1971 খুব, হ্যাঁ ভারতে এই 1971 এ মকড্রিল ঘোষণা হলো। এই যে মকড্রিল, এই মকড্রিল মানে এটা বিস্তারিতভাবে আমাকে দিল্লি থেকে পাঠানো হলো, আমি আপনাদেরকে জানাচ্ছি কোর্টের মাধ্যমে। এবং যেটা মকড্রিলের সিদ্ধান্তগুলো 1, 2, 3 করে আপনারা দেখে নিন। যুদ্ধের যে দাঙ্গামা, এই দাঙ্গামায় সাইরেন টেস্ট বলা হচ্ছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন টেস্ট, লক্ষ্য মানুষ যেন সতর্ক সংকেত চিনে নিতে পারে। এটা ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ সংকেতে, হ্যাঁ সংকেতে আসছে, হ্যাঁ সুরক্ষা প্রতিরক্ষণ। এবার এতে এই যে প্রশিক্ষণটা দেওয়া হবে, এখানে অসামরিক নাগরিক শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষার প্রশিক্ষণ, লক্ষ্য আত্মরক্ষার সচেতনতা বৃদ্ধি। আমরা আত্মরক্ষা করতে পারি যাতে, তার জন্য সচেতন করার সুরক্ষা প্রশিক্ষণ হলো। ব্ল্যাকআউট ড্রিল মানে আপনারা প্রত্যেকেই জানেন, তাও বলছি কিছু এলাকায় কয়েক মুহূর্তের জন্য বন্ধ হবে, আলো জল এগুলো হয় সাধারণত আপনারা দেখেছেন যুদ্ধের সময়। লক্ষ্য শত্রু বিমানের নজর এড়ানো, ওরা যাতে দেখতে পায় যে অন্ধকার জায়গাতে বেশি কিছু লোক নেই, এমন একটা জায়গায় বোম ফেললো যে জনবিরল জায়গা, জনবিরল বলতে গেলে ফাঁকা জায়গা, জনবসতি নেই,
মানে হ্যাঁ টার্গেট না করতে পারে। কারেক্ট, হ্যাঁ হলো আমার কাছে এই মাত্রই মেসেজগুলো এসেছে দিল্লি থেকে। ক্যামোফ্লেজ প্রশিক্ষণ, এটা হচ্ছে ক্যামোফ্লেজ প্রশিক্ষণ হচ্ছে এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলিতে ঢেকে দেওয়া এবং লক্ষ্য এয়ার স্ট্রাইকের হাত থেকে রক্ষা করা। এই যে এয়ার স্ট্রাইক, হ্যাঁ এয়ার স্ট্রাইক বলতে গেলে এই যে এয়ারে মানে বিমানে যদি অ্যাটাক করে যাতে কোনো একটা পরিস্থিতি মানে যায়, তার জন্য আগে থেকে একটা মানে এই ক্যামোফ্লেজ প্রশিক্ষণটা খুব কাজে লাগবে। হলো ইভাকুয়েশন ড্রিল। ইভাকুয়েশন ড্রিল মানে হচ্ছে জরুরি পরিস্থিতি যখন জারি হবে বা জারি হতেও পারে, হ্যাঁ এই পরিস্থিতিতে কি হয় সেই সময় মানুষের দ্রুত নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়া যাওয়া হবে। হ্যাঁ এটা একটা আগে থেকে সংকেত দিয়ে দেবে যুদ্ধ যদি ঘোষণা করা হয়। এটাই হচ্ছে 1971-এ এই আপনার মকড্রিল ড্রিলটা আমাদের। হ্যাঁ আর এটা পেহেলগাঁও ঘটনায় আবহে এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। পেহেলগাঁওতে যখন আগে হয়েছিল এটা খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল ঘটনায়। এই আবার 1971-এর পর যেটা সৌম্যদীপ চ্যাটার্জি বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টে আমাদের জানাচ্ছেন যে আমরা 1900 হয়তো আমরা শুনিনি, কিন্তু অনেকে যারা সেই সময় যারা দেখেছেন যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সাথে, যখন পাকিস্তানের এবং সেখানে ভারত যখন বাংলাদেশকে সাপোর্ট করেছিল, সেই সময় কিন্তু ধরাশায়ী হয়েছিল এই পাকিস্তানের সৈন্যবাহিনী। সেই সময় কিন্তু এই মক ড্রিল জারি করা হয়েছিল। মক ড্রিল নিয়ে কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। আমি মক ড্রিল বিষয়টা যেটা সৌম্যদীপবাবু বললো আমি আপনাদেরকে জানিয়ে দিই। মক ড্রিল হচ্ছে এটা হচ্ছে সাইরেন টেস্ট, মানে বিমান হামলার সতর্কমূলক সাইলেন্ট টেস্ট। একটা আওয়াজ হবে, একটা যেরকম সাইলেন্ট বাজানো হয় সেরকম সাইলেন্ট দেওয়া হবে, যাতে যদি বিমান অ্যাটাক হয় শত্রুপক্ষের পক্ষ থেকে তাহলে কিন্তু আমরা সবাই সচেতন হয়ে থাকবো এই সময় বিমান অ্যাটাক হতে পারে। তাই মানুষকে লক্ষ্যকে সতর্ক করে দেওয়ার জন্য এই টেস্ট করা হবে। এছাড়া হচ্ছে অসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কিভাবে নাগরিকরা সুরক্ষিত থাকতে পারবে তার একটা প্রশিক্ষণ দেওয়া হবে এই মক ড্রিলের মাধ্যমে। এছাড়া হচ্ছে ব্ল্যাকআউট ড্রিল। ব্ল্যাকআউট ড্রিলটা হচ্ছে আমাদের বাড়ি এবং বাড়ির আশেপাশে যেখানে জনবহুল এরিয়া থাকবে সেই এলাকায় কয়েক মুহূর্তের জন্য লাইট বন্ধ করা হবে। কারণ যদি যুদ্ধ শুরু হয়, যদি এয়ার স্ট্রাইক করে আমাদের শত্রুপক্ষ দেশ, তাহলে তারা চিহ্নিত করতে পারবে না যে জনবহুল এরিয়া কোনটা আর জনবিরল এরিয়া কোনটা। তাই জনবহুল এরিয়াতে যাতে ক্ষয়ক্ষতি না হতে পারে তাই এই লাইট বন্ধ করে এই টেস্ট করা হবে। এটা করা হবে এই মক ড্রিলের মাধ্যমে। এছাড়া ক্যামোফ্লেজ প্রশিক্ষণ, এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলিকে ঢেকে ফেলা হবে। এর লক্ষ্য হচ্ছে এয়ার স্ট্রাইকের হাত থেকে এই গুরুত্বপূর্ণ ভবনগুলোকে রক্ষা করা। যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেটা রয়েছে আমাদের নবান্ন, আমাদের বিভিন্ন যে মহাকরণ, এছাড়া পেট্রোলিয়াম কর্পোরেশন, এই যে বড় বড় এবং বিখ্যাত যে জায়গাগুলো সেগুলোকে ঢেকে ফেলা হবে। এবার ইভাকুয়েশন ড্রিল, এটার মাধ্যমে কি জরুরি পরিস্থিতিতে মানুষের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা কিভাবে হবে সেটা কিন্তু এই মক ড্রিলের মাধ্যমে আমাদের ভারতবাসীকে জানানো হবে। ভারত সরকারের তরফ থেকে আজকে ঠিক সন্ধ্যেবেলায় এই মক ড্রিলের প্রশিক্ষণ হবে এবং সবাই ভারতবাসী হিসাবে আমাদেরকে ভারত সরকারকে এই একসাথে মিলে এই মক ড্রিল আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। যারা এটাকে নিয়ে খেলা ভাবছেন বা আতঙ্কিত হচ্ছেন, আমরা বলবো যে না এটা খেলা না, এটা আতঙ্ক হবার কোনো জিনিস। আর আমাদের ভারত সরকার আছে, আমাদের ভারতের ক্ষমতার উপরে সবসময় ভরসা রাখুন, আমাদের ভারতের ভরসা রাখুন। যত আমাদের ভারত যে কোনো দেশ, প্রতিবেশী দেশ যারা আজকে পাকিস্তানকে সাপোর্ট করছে, যারা আজকে জঙ্গিদের সাপোর্ট করছে, যারা আজকে টেরোরিস্টদের সাপোর্ট করছে, তারাও কিন্তু একটা টেরোরিস্ট। আর টেরোরিস্টদের কোনোদিন ভারত সরকার কিন্তু ভারতবর্ষ বরদাস্ত করেনি, ভারত সরকারও বরদাস্ত করবে না। এর গুরুত্বপূর্ণ সময় এই মুহূর্তে চলে এসছে যোগ্য দেওয়ার জন্য। কি বলে একটা কথা বলে আইনে প্রিন্সিপাল অ্যাকিউজড, প্রিন্সিপাল অ্যাকিউজড এখানে একজন নয়, পুরো যেই জঙ্গিটাকেই আমরা বলবো অ্যাকিউজড। অল অফ জঙ্গি যারা আছে এখানে প্রিন্সিপাল অ্যাকিউজড, এরা প্রত্যেকে প্রিন্সিপাল অ্যাকিউজড। একজন প্রিন্সিপাল অ্যাকিউজড কিন্তু হয় আমাদের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে একজনকে বলে প্রিন্সিপাল অ্যাকিউজড। কিন্তু আমি এখানে বলবো প্রত্যেকে, কারণ প্রত্যেকে এটাতে মানে বেশ মজা নিচ্ছে ব্যাপারটা। ভারতবর্ষের আজকে ঘটনা নয়, এটা বহু বছর ধরে আপনারা দেখে আসছেন। আর একটা বলে দিচ্ছি, এই যে মায়ের কোল খালি করা, সিঁদুর নিয়ে টানাটানি, হ্যাঁ এগুলো দিস ইজ নট ফেয়ার।
এগুলো মান্যতা দেওয়া যায় না। এখানে অনেক সমঝোতার চেষ্টা করা হয়েছে, এখনো করা হচ্ছে, এখনো ওরা যদি মেনে নেয়, এখনো একটা জায়গা আছে আমাদের যুদ্ধ যাতে না আসে। আমরা চেষ্টা করবো শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু সেই জায়গাটা যদি না হয় একান্ত বাধ্য করা যায় না তো, কারণ পায়ে পড়ে তো বলা যায় না যে আপনি যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। ওদেরও তো বুঝতে হবে, পাকিস্তানকে বুঝতে হবে, আজকে কাশ্মীরকে বুঝতে হবে। এরা বারবার অ্যাটাক করবে আর আমরা ভারতীয়রা বারবার এটাকে অ্যাকসেপ্ট করব, এটা কখনোই হয় না। নরম মাটি হয়ে থাকলে তো চলবে না। অনেক বছর নরম মাটি হয়েছিলাম আমরা প্রত্যেকে, ভারতবাসীরা শুধু নয়, প্রত্যেক ইন্ডিয়া গভর্নমেন্টের প্রত্যেকটা বড় বড় মিনিস্টাররা থেকে মিনিস্ট্রি লেভেল, চিফ সেক্রেটারি সবাই মিলে এটা মিটিং করছে। তো প্রত্যেক আতঙ্কিত হচ্ছে, কিন্তু আতঙ্কিত হবার কিছু নেই। এটা তো একটা সিদ্ধান্তে তো আমাদের আসতে হবে, কিছু না কিছু করতে আমাদের বাঁচাতে হবে। মায়ের কোল খালি করা, এই সিঁদুর প্রতিক্রিয়া যেটা আরম্ভ হলো, এগুলোকে তো একটা ডিসিশনে আসতে হবে। এইটাই বলে আজকে শেষ করছি। হ্যাঁ, একদম অনেক 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 ধন্যবাদ সৌমদীপ বাবু। আজকে যে সময় এসছে সেই সময়কে আমাদের কিন্তু এবার তৈরি থাকতে হবে, কারণ ইটের জবাব পাথর দিয়ে যেতে হবে। আমরা আবার বলছি, আমরা কিন্তু সহনশীল দেশ, আমরা সব সময় শান্তি চাই, কিন্তু যখন বারবার ইট ওদিক থেকে চলে আসবে প্রতিবেশী দেশ থেকে, আর আমরা সেটাকে সহ্য করব, এটাকে তাদের দুর্বলতা ভেবে নেওয়া, এটা কিন্তু অনেক বড় ভুল প্রতিবেশী এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের। তাই পাকিস্তান যোগ্য জবাব পেয়েছে এবং আগামী দিনেও পাবে। সৌম্যদীপ চ্যাটার্জি বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টে আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং তিনি কিন্তু আজকে একজন গর্বিত একজন আইনজীবী হিসাবে, একজন ভারতীয় হিসাবে, এবং আমরা ভারত নাগরিক, আমরা সবাই ভারত সরকারের সাথে আছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াই করব এবং জিতব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আবার একবার সবাই একসাথে বলবো বন্দে মাতরম।